কুপার কর্নলি কালকে যে অতিমানবীয় ইনিংস খেলছেন তাতে কালকে তার ম্যান অফ দ্য ম্যাচ না হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু তারপরেও জুরিরা তো কখনো কখনো ভুল করেনি। আমি খুব চাচ্ছিলাম আজকের ম্যাচটাতে জুরিরা ভুল করে ফেলুক, ভুল করে পুরস্কারটা 6 উইকেট নেওয়া আমাদের শরীফুলকে দিক। আমি তো চাইছিলাম যে শরীফুল গাড়িটা পাক, মোটরসাইকেল পাক, ম্যান অফ দ্য ম্যাচ পাক, সব পাক। শরীফুলের হাতে যত পুরস্কার ওঠা সম্ভব সব যেন ওঠে। এগুলোতে লাভ কি? শরীফুল পুরস্কার পেলে আমার আপনার লাভ কি? এই দেশের একটা বিরাট লাভ আছে, এই দেশের অনেক মানুষের একটা বিরাট লাভ আছে। সেটা হচ্ছে এই টাকাগুলো, এই জিনিসগুলোর সমমূল্য গিয়ে পৌঁছাবে আমাদের উত্তরের একদম প্রান্তে পঞ্চগড়ের দারিদ্র পীড়িত কিছু মানুষের হাতে। তাদের স্থায়ী কিছু উন্নয়ন হবে। এটা আমাদের শরীফুলের একটা অনন্য সাধারণ উদ্যোগ। শরীফুল গত বছর ফেব্রুয়ারিতে এই ঘোষণাটা দিছিল যে সে কখনো ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ হলে বিপিএল এর সময় ঘোষণা দিছিল সেই টাকাটা সে সরাসরি এলাকার দরিদ্র মানুষের জন্য কাজে লাগাবে। আমরা ধরে নিয়েছিলাম যে ওকে, সেই টাকাটাই শুধু যাবে। কিন্তু ব্যাপারটা নিয়ে একটু ডিগ আউট করলাম কিছুদিন আগে, দেখলাম শরীফুল আসলে একটা মহাযজ্ঞ শুরু করছে। জুরিরা তাকে ম্যান অফ দ্য ম্যাচ দিক বা না দিক, তার ওই মহাযজ্ঞ থামে না। শরীফুল ওখানে মানুষের জন্য তার বড় ভাই আশরাফুলকে নিয়ে একটা স্থায়ী চ্যারিটি কার্যক্রম বলতে পারেন আপনি, স্থায়ী মানব উন্নয়ন কার্যক্রম শুরু করে ফেলছে। এই বয়সে একটা বাচ্চা সোসাইটির জন্য এইভাবে নিজেকে নিবেদিত করা, এটা খুবই আনইউজুয়াল ঘটনা, খুবই আনইউজুয়াল ঘটনা। আমাদের সাবকন্টিনেন্টে আরও আনইউজুয়াল। আমি আজকে শরীফুল ওখানে কী ধরনের কাজ করতেছে, আশরাফুল কী ধরনের কাজ করতেছেন সেগুলো একটু বলবো। এবং শরীফুলের এই মানবতার যে কাজটা, এটার কি অর্থ, তাকে বোলার হিসাবে বা ক্রিকেটার হিসাবে মানে সময়ের চেয়ে কতটা আগায় দেয় সেই জিনিসটা একটু বলবো। শরীফুলের এই যে কার্যক্রম, এটার গন্ধ আপনি পাবেন তার কোচ আলমগীর ভাইয়ের কাছে, আলমগীর কবির। আলমগীর ভাই এর মাঝে বলতেছিলেন যে রানা যখন প্রথম আলমগীর ভাইয়ের কাছে আসলো তখন রানার জন্য বুট দরকার। আপনারা জানেন যে ফাস্ট বোলারদের বুটের অনেক দাম, এবং ওই রকম দামি বুট দিয়ে যদি সে শুরু না করে তাহলে সে আসলে ওই একটা শেপ পাবে না, কখনোই শেপটা পাবে না। যতদিন ওই দামি বুটটা না পাচ্ছে তার আগে পর্যন্ত তাকে নিয়ে যা করা হবে, পরে ওই স্পোর্টস বুট, ম্যাচ বুট যে মুহূর্তে সে পড়া শুরু করবে এটাতে অনেক চেঞ্জ আনতে হবে। ল্যান্ডিংটা ডিফারেন্ট হয়, বোলিং অ্যাকশনটা ডিফারেন্ট হয়, রান আপ ডিফারেন্ট হয়, শরীরের লোড ব্যালেন্সটা ডিফারেন্ট হয়। সব কিছু নির্ভর করে একটা ভালো বুটের উপরে, এবং এটা না থাকলে ইনজুরির সম্ভাবনা বাড়ে। ফলে একজন গতিশীল ফাস্ট বোলারের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে খুব দামি একটা বুট। এখন নাহিদ রানার মতো ছেলেকে আলমগীর ভাই তো ধরে টরে আনলো, কিন্তু এত দামি বুট কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, একটা তো উপায় আছে যে একাডেমির একটু সিনিয়র যারা আছে তাদের কারো কাছ থেকে, যে কারো কাছ থেকে এই তোর এক্সট্রা এক জোড়া বুট দে, ও খেলুক। কিন্তু রানার আবার পাটা অনেক বড়। এখন রানার পায়ে পরানোর মতো বুট আলমগীর ভাই এখানে ওখানে চেয়ে পাচ্ছেন না। আলমগীর ভাই তখন মনে হলো আরেকটা এরকম অভাবী ছেলে এখন তো ইন্টারন্যাশনাল খেলে, তার পাটাও তো অনেক বড় ছিল, সেটাও তো আমার স্টুডেন্ট, তারে ফোন দেই। ফোন দিলেন এই শরীফুল। শরীফুলরে ফোন দিয়ে বললেন যে দেখ, এরকম একটা ছেলে আছে, খুব লম্বা, পাটা অনেক বড়, অনেক জোরে বল করে, এই ছেলেটার বুট দরকার, তোর কাছে কি এক্সট্রা বুট আছে? তো শরীফুল বলল স্যার এক্সট্রা বুট লাগবে না, আমার কাছে যা আছে এটা তো আমি এখনই পাঠাচ্ছি। আর আপনি যেহেতু ওরে গুরুত্বপূর্ণ মনে করছেন, ওর এখন থেকে যতদিন দরকার ততদিন ওর বুট আমি দিব, আপনি নিশ্চিত থাকেন। সেই থেকে রানা কিন্তু শরীফুলের দেওয়া বুট দিয়েই জীবনটা শুরু করছে। সম্ভবত শরীফুলের ইউজড একটা বুটই প্রথম ইউজ করছে, পরে শরীফুল তারে নিয়মিত বুট দিত। এখন রানা শরীফুল দুজনেই খুব রেগুলার আলমগীর ভাইয়ের ফোন দেয়, স্যার কোনো বাচ্চার বুট টুট লাগলে বলেন। বুট শুধু না, কিটের সব কিছুই, দরিদ্র কোনো বাচ্চা আসলে আলমগীর ভাইয়ের নিশ্চিন্ত ভরসা শরীফুল, রানা এরা। ফোন দিলেই হয়েছে রানা অমুকের একটা অমুক কিট লাগবে, এক সেট পাঠায় দেয়। আর শরীফুল তো নিজেই যেচে যেচে ফোন দেয়, স্যার আর কোনো বাচ্চা আসছে নাকি নতুন পটেনশিয়াল বুট টুট কিনতে পারতেছে না, আমার বলেন আমি পাঠায় দেবো। শরীফুলের এই আচরণটা কি বলে?
যেটা বলে সেটাও আলমগীর ভাই বলতেছিলেন, যে বলে হচ্ছে যে ওর নিজের অতীতটা ভুলে যায় নাই, এবং ও সবসময় ফিল করে যে আমি যে অতীত কাটায় আসছি, না খেয়ে থাকা জীবন কাটায় আসছি, ওইটা যেন আমার ওই বয়সে ওই কৈশোরের আরেকটা ছেলেকে কাটাতে না হয়। সেটার জন্য যদি আমার পার্সোনাল লাইফটা একটু সংযত রাখা দরকার হয় তাই রাখবো, রেখে আমি দুটো তরুণের, দুটো কিশোরের জীবনটা বদলাতে চাই। তাদের ক্রিকেট খেলার জীবন বদলাতে চাই, তাদের ব্যক্তিগত জীবন বদলাতে চাই। সেই চাওয়া থেকে ওই ঘোষণা দেওয়ার অনেক আগেই সে তার ভাই আশরাফুলকে বলে যে এলাকায় আসো ভাইয়া, মানুষের জন্য কিছু করি, স্থায়ী কিছু কাজ করি। শরীফুলের এই যে বড় ভাই আশরাফুল, উনি ব্যাপারটায় শরীফুলের চেয়ে উৎসাহী। এই উৎসাহী হওয়ার কারণও আছে, কারণ শরীফুলকে নিয়ে যে এই স্ট্রাগলটা, দারিদ্র্যের সঙ্গে লড়াইটা, এটা আশরাফুলই করছেন। সেই অল্প টাকার ভেতরে ম্যানেজ করে তার ভাইটাকে তিনি খাওয়াইছেন, পড়াইছেন, খেলাইছেন। তিনি আসলে শরীফুলকে টিকায় রাখছেন। এরপরে যখন তিনি শরীফুলের কাছ থেকে ওই কথাটা শুনছেন যে তার ভাই এখন এরকম কিশোরদের জন্য, না খেতে পাওয়া ফ্যামিলিগুলোর জন্য কাজ করতে চায়, তখন উনি আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। উনি সব ছেড়ে ছুড়ে এলাকায় চলে গেছেন, যে আমি গিয়ে ভাইটার এই স্বপ্নটা পূরণ করব। এটা তো আসলে ওনাদের যৌথ স্বপ্ন, যে ভাইয়ের জন্য যা করার করা হয়েছে। ভাই এখন নিজের পায়ে দাঁড়াইছে, ভাই এখন ৫টা ছেলের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে চায়, ৫টা না খেতে পাওয়া পরিবারের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে চায়। সেই কাজটায় উনি মনোনিবেশ করছেন, এবং সেটা যে কি অসাধারণভাবে করতেছেন। শরীফুলদের একটা স্পোর্টস পেজ আছে আশরাফুলের, ওটা মূলত আশরাফুলের যে নিজস্ব ব্যবসা, সে ব্যবসার পেজ। একটা এএস স্পোর্টস নামে একটা পেজ আছে, ওখানে টুকটাক কিছু কাজের ভিডিও ওনারা মাঝে মাঝে দেন। তার ভিতরে দেখতেছিলাম যে কিছুদিন আগে একটা ফ্যামিলির ওরা বাসা দেখতে গেছিল খবর পেয়ে। শরীফুল আশরাফুল দুজনেই গেছিল। সেটা হচ্ছে পলিথিন দিয়ে, ওই যে মোটা পলিথিন পাওয়া যায়, মোটা পলিথিন দিয়ে বানানো একটা বাসা। একটা কাঠামো আছে, চারপাশে পলিথিন। উত্তরের ওই কনকনে শীত, আপনি চারপাশে সিমেন্ট ইটের দেয়ালের মাঝখানে থেকে 7টা কম্বল গায়ে দিয়ে টিকে থাকতে পারেন না। সেখানে বেড়াহীন, দেয়ালহীন একটা ঘরে পলিথিনের ভরসায় কতগুলো মানুষ জীবনযাপন করে। সেই বাসাটা ওরা বদলায় দিছে। ওই জায়গাটায় ওরা নতুন ঘর করে দিছে না, পাকা বাড়ি যে মানে বিলাসবহুল বাড়ি তো করে দেওয়া সম্ভব না, টিন টিন দিয়ে সুন্দর একটা বাড়ি করে দিছে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এখন আমি এটা আশরাফুলকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কি লোকেদের নগদ টাকা দিয়ে দেন সাহায্য চাইতে আসলে, বা খোঁজ খবর নিয়ে যে অমুক দরিদ্র ওরে নগদ টাকা দিয়ে দিই? তো আশরাফুল বলতেছিলেন যে সেটা খুব একটা করি না। টুকটাক নগদ টাকা যে কাউরে দেই না তা না, কিন্তু নগদ টাকা দেওয়া নিয়ে আমি খুব একটা উৎসাহী না। আমি চাই যে টাকাটা দেওয়া হবে এই টাকাটা যেন পার্মানেন্টলি তার কাজে লাগে, জীবন বা জীবিকায় কোথাও যেন কাজে লাগে। কাউকে একটা জীবিকা চালানোর জন্য একটা ভ্যান কিনে দেওয়া বা কিছু একটা কাজের জিনিস কিনে দেওয়া, যেটা করে সে চলতে পারে, যা তার যেটা দরকার। বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু বাড়ির দিকে নজর দিই, কারণ আমাদের এই অঞ্চলটায় এই শীতের কারণে, আবহাওয়ার কারণে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যায় যদি একটু ঘরটা ভালো না থাকে, ভালো না মোটামুটি একটা ঘর না থাকে। ফলে আমরা খুব আগ্রহ প্রকাশ করি হচ্ছে যে খবর পেলে বা কেউ যদি বলে যে আমাকে একটু সাহায্য করেন, আমরা বলি যে না, 2-4 টাকা সাহায্য করবো না, চলো তোমার ঘরটা দেখি ওখানে কি করা যায় সেটা করি। এরকম কয়েকটা মানুষের তারা নতুন করে ঘর কিনে দিচ্ছেন। একটা ফ্যামিলিকে জায়গা কিনে সেখানে ঘর তুলে দিচ্ছেন। তো ওই জায়গার মধ্যে সে যাতে অল্প একটু চাষাবাস করে খেতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। এমনিতে কারোর স্কুল ভর্তির সহায়তা, কারোর ক্রিকেট একাডেমিতে ভর্তির সহায়তা, এ জাতীয় ব্যাপারে কিছু টুকটাক নগদ সহায়তা করেন ওনারা। কিন্তু মূলত আশরাফুলের টার্গেট হচ্ছে যে মানুষের জীবনে পরিবর্তন আনা যায় কিনা, জীবনের গুণগত মান বদলায় দেওয়া যায় কিনা, জীবিকার একটা ব্যবস্থা করা যায় কিনা। এরকম উপকৃত পরিবারের সংখ্যা তাদের ওই এলাকায় এখন অনেক। আমি ওই এলাকায় এক সাংবাদিকের সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে এলাকায় এটার বলবো না যে অলরেডি বিপ্লব হয়ে গেছে, কিন্তু একটা ছোঁয়া পড়ে গেছে। অনেকগুলো পরিবারের ভাগ্য বদলায় গেছে। তারা যেটা কল্পনা করে নাই যে তাদের এই জীবনে বদলানো সম্ভব, সেটা শরীফুল আশরাফুলের কল্যাণে বদলায় গেছে। এইটা যে কত বড় একটা কথা, কত বড় একটা ব্যাপার। দেখেন, স্রষ্টা আমাদের পৃথিবীতে সবাই সমান সফল করেন না।
এটা নানা রকম পরীক্ষার ব্যাপার থাকে, নানা ব্যাপার থাকে। কিন্তু এন্ড অফ দি ডে কিন্তু যে লোকটারে আপাত ব্যর্থ মনে হচ্ছে, অর্থনৈতিকভাবে পিছায় আছে, ওই লোকটা আর সফল লোকটার ভিতরে মৌলিক কোনো পার্থক্য নাই। আমি প্রায়ই লোকজনকে বলার চেষ্টা করি, লোকজন ব্যাপারটাকে অতি বিনয় হিসাবে দেখে অনেকে, অনেকে মানে উপলব্ধি করে না। সেটা হচ্ছে যে আমি যত অভাবেই থাকি না কেন, আমরা এই যে আছি, তো একটা ঘরের মধ্যে আছি, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, একটা ফোন ইউজ করতেছি, খাওয়ার আগামী বেলায় কি খাবো এটা নিয়ে দুশ্চিন্তা নাই, একটা সেটেল লাইফ লিভ করতেছি। আমার সঙ্গে যে লোকটা এই সব অনিশ্চয়তা নিয়ে সকালবেলায় ঢাকা শহরে ভোরবেলায় বেরোইছে জীবিকার সন্ধানে, তার পার্থক্য কি? আমি জীবনে সুযোগ পাইছি, উনি পান নাই। এইটুকুই শুধু পার্থক্য, আর কিচ্ছু না। ওই লোকটা মেধায় আমার চেয়ে পিছানো, ভাগ্যে আমার চেয়ে পিছানো, স্রষ্টার করুণায় আমার চেয়ে পিছানো, কিচ্ছু না। দেখা যাবে সে স্রষ্টার কাছে কোনো অনেক জায়গায় আমার চেয়ে প্রিয় পাত্র, অনেক জায়গায়। তাহলে কেন সে পিছায় আছে আপাত দৃষ্টিতে? তার হাতে কেন টাকা নেই? তার হাতে কেনই খাবারের নিশ্চয়তা নেই? কারণ হচ্ছে আমি প্রিভিলেজড। আমার বাবা আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, কিন্তু ওনার বাবা ওনাকে সেই সুযোগটা দিতে পারেন নাই। পড়াশোনা তো আসলে এই যে একাডেমিক পড়াশোনা, এটাকে আমি বলি জীবনকে ফাঁকি দেওয়ার একটা উপায়। ফাঁকি মানে একটা শর্টকাট। যে কাজটা আপনার অনেক কষ্ট করে করার কথা ছিল, আপনি পড়াশোনা করে অল্প কষ্টে সেটা করতে পারবেন। একাডেমিক পড়াশোনার কথা বলতেছি। জ্ঞানার্জন আলাদা ব্যাপার। জ্ঞানার্জন তো দেখা যাবে যে একজন রিক্সা চালকের জ্ঞান আমার চেয়ে বেশি। জ্ঞান কোথায় কার কি এটা নিয়ে তো কোনো আলাপ চলে না। তেমনি আপনি যদি ওই দৃষ্টিতে দেখেন জিনিসটা, যে শরীফুলের ওই গ্রামে, শরীফুলও একটা না খেতে পাওয়া পরিবারের ছেলে, আরও এরকম না খেতে পাওয়া পরিবারের ছেলে অনেক আছে। শরীফুল, তার ভেতরে একটা পোটেনশিয়াল যে সে ক্রিকেটে ভালো বল করতে পারে, এই উপলব্ধিটাই তো শত শত ছেলে করতে পারে না। তার বড় ভাই আশরাফুল করতে পারছে, যে তার ক্রিকেটে গেলে সে ওখানে একটা লাইফ সেটেল হবে, নাও তো হতে পারতো। একটা প্রিভিলেজ পাইছে বড় ভাইয়ের কাছ থেকে, একটা সুযোগ পাইছে, আলমগীর কবির তার একটা সুযোগ দিছে, সেই সুযোগটা তাকে একটা প্রিভিলেজড জায়গায় আছে সোসাইটিতে। এখন যদি সে বাকিদের চেয়ে নিজেরে আগানো ভাবে, তাহলে বিরাট বিপদ। আমাদের সোসাইটিতে বিপদটা হয় এখানেই, যে যখনই লোকেরা অন্যদের চেয়ে কোনো জায়গায় একটু আরামদায়ক পজিশনে পৌঁছায় যায়, তখনই ভাবে ওদের চেয়ে আমি একটা বিশেষ কিছু। না, আপনি আসলে বিশেষ কিছু না। আসলে হচ্ছে আপনি স্রষ্টার কাছ থেকে একটু টুইক পাইছেন। স্রষ্টা আপনার জীবনটায় একটা টুইস্ট করে দিয়েছে, যেটাতে আপনি একটু অন্যরকম সুবিধা পেয়ে গেছেন, আরামদায়ক জীবনযাপন করতেছেন। এটা নিশ্চয়ই মানে স্থায়ী নাও হতে পারে, অনেকের জীবনেই এসব স্থায়ী হয় না। তখন আসলে তার একটা বড় কাজ হওয়া উচিত, যে ফেলে আসা জীবনটাকে বারবার মনে করা, এবং ওই জীবনে ওর রকম লড়াই করতে থাকা কোনো একটা লোকের পাশে সম্ভব হলে দাঁড়ানো। এটা করুণা না, এটা রেসপন্সিবিলিটি, ভয়ানক রেসপন্সিবিলিটি, স্রষ্টার দেওয়া রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটি আমরা প্রায় কেউই পালন করি না। শরীফুলের মহত্ব এই জায়গায়, যে সে তার এই রেসপন্সিবিলিটি ভুলে যায় নাই, সে উত্তরের শীতকে ভুলে যায় নাই, সে পঞ্চগড়ের দারিদ্র্যকে ভুলে যায় নাই। তারাও ওই কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছে। দেখেন, শরীফুল যতগুলো ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এরপর থেকে জিতছে, সবগুলোর টাকা তার ভাইয়ের কাছে গেছে। এমনকি লাস্ট সিরিজে সে একটা ভালো মোটরসাইকেল পেয়েছে, দামি মোটরসাইকেল। ওটা পেয়ে এসে হোটেলে ফেরার আগেই আশরাফুলকে ফোন দিয়ে বলছে, ভাইয়া এটার কাস্টমার দেখো, বেশ দামি মোটরসাইকেল, বিক্রি করলে লাখ তিনেক টাকা আসবে। ওটার কাস্টমার দেখা শুরু হয়ে গেছে, এবং আমি যতদূর জানি ওটা বিক্রি হয়ে গেছে। কেন? দ্রুত ক্যাশ বের করে আশরাফুল ভাইয়ের কাছে পাঠায় দেবে, এটা দিয়ে কোনো একটা ফ্যামিলির একটা সলিড কাজ হয়ে যাবে। এই হচ্ছে তাদের প্ল্যান। আমি আশরাফুলকে জিজ্ঞেস করতেছিলাম যে, আশরাফুল ভাই, আপনাদের যে কার্যক্রম আমি দেখতেছি বা অন্যদের কাছে শুনতেছি, তার সঙ্গে শরীফুলের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, এটা তো আয় ব্যয় মিলাইলে ব্যয়ের খাতে বেশি হয়ে যায় আয়ের খাতের চেয়ে। তো আশরাফুল আসতেছিলেন, বললো যে আপনি পাখিটা ধরতে পারছেন। আসলেই এটা শুধু ওই টাকা দিয়ে হয় না, এটা আসলে ও একটা ঘোষণা দেওয়ার, সেটা দিছে। এটা মানুষকে একটা স্বস্তি দেওয়া, যে আমি তোমাদেরকে আমার শুধু ওই টাকাটা দেই। আসলে তা না, আসলে এটার পিছনে ওর আয়েরও একটা বড় অংশ চলে যায়। রেগুলার যে আয়টা, ও বিসিবি থেকে যে বেতন পায়, ম্যাচ ফি পায়, এগুলোরও একটা বড় অংশ এই খাতে ব্যয় হয়।
আর শুধু ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ হয়ে টোটাল কয় টাকা আসে? তাতে তো আপনি এখন পর্যন্ত শরীফুলের যেটুকু ক্যারিয়ার, তাতে তো ২ টো বাড়ি করার টাকাও আসে না। সব আপনি যদি যোগ করেন। তো এটা দিয়ে এত কিছু কিভাবে করা সম্ভব? তারা কিন্তু আরেকটা বড় কাজ করতেছে। সেটা হচ্ছে তারা একটা বড় জায়গা কিনছে একটা কম্বাইন্ড স্পোর্টস আ আ ফিল্ড করার জন্য। শুধু ফিল্ড না, একটা স্পোর্টস কি বলবো কমপ্লেক্সের মতো করতে চায়। এটা হচ্ছে শরীফুলদের একটা স্বপ্ন। তাদের ওই পুরো এলাকায় খেলাধুলোর কোনো জায়গা নেই সেরকম। কি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কোনো কিছুর কোনো জায়গা নাই। তো ১ম এ শরীফুলের ইচ্ছা ছিল একটা ক্রিকেট একাডেমি করা। তো আশরাফুল বলছেন যে শুধু একটা ক্রিকেট একাডেমি করাটা কোনো কাজের জিনিস না। ক্রিকেট একাডেমি করলে সেটা অল্প কিছু বাচ্চা ভর্তি হবে, ৳২ দেবে। কিন্তু আমাদের তো দরকার সবার খেলাধুলার একটা ব্যবস্থা করা। যাতে তরুণরা, কিশোররা খেলাধুলায় মনটা পায়, এটাতে একটা ভবিষ্যৎ দেখতে পায়। সেটা তো ক্রিকেটও হতে পারে, ফুটবলও হতে পারে, অন্য কোনো খেলাও হতে পারে। পরে ওরা এই ইনিশিয়েটিভটা নিছে, জায়গা কিনছে। কিন্তু এটা তো আসলে মহাপ্রকল্প। ও আশরাফুল ভাই বলতেছিলেন যে যদি এটার সঙ্গে আ রাষ্ট্র থেকে কোনো ইনভলভমেন্ট আসে বা কোনো জায়গা থেকে ইনভলভমেন্ট আসে ওনারা ওয়েলকাম করবেন। ওনারা আশা করছিলেন একসময় যে হয়তো এটা আসলে রাষ্ট্রীয় তরফেই ওনারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বলছেন যে এই এলাকায় এটা এরকম একটা স্পোর্টসের ব্যবস্থা করে দেন। তো সাড়া না পেয়ে নিজেরাই শুরু করছেন। সেটাতে শরীফুলের ইনফ্যাক্ট অনেক টাকা চলে যাচ্ছে। এই বয়সী একটা ছেলের টোটাল আয় কিন্তু বাংলাদেশে খুব বেশি না। কিন্তু একটা বড় অঙ্ক ওর যে ক্যারিয়ার আয় তার বড় একটা অঙ্ক ওটার পেছনে যাচ্ছে। আমি খুব প্রত্যাশা করব যে এটাতে সরকারের তরফে বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তরফে ওদের এই উদ্যোগে কেউ হাত লাগাবেন। কারণ এই প্রকল্পটা তো বেশ উচ্চাকাঙ্ক্ষী একটা প্রকল্প। এইরকম একটা প্রকল্প সফল করতে আসলে অনেকের সমর্থন লাগে। শেষ কথা আমি যেটা বুঝি শরীফুল মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে, এই যে একজন শরীফুল বোলার হিসাবেই আমার কাছে খুব মজার একটা ব্যাপার এবং খুবই আকর্ষণীয় একটা ব্যাপার। শরীফুল যখন আন্ডার-19 বিশ্বকাপ জিততে আসলো, তখন খুব দ্রুত সে ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেল, নিজেকে প্রুভ করলো এবং শরীফুল ওই যে অ্যাঙ্গেলটা কাজে লাগায়, বাতাসকে কাজে লাগায়, আঙ্গুলের একটু টুইক করে শরীফুল তো আনপ্লেয়েবল বোলার হয়ে উঠল। তারপরে জায়গাটা হারালো ইনজুরিতে, ফিরে এসে স্ট্রাগল করলো অনেকদিন। অনেকেই ভাবছিলাম আমরা যে ছেলেটা বোধহয় হারায় যায় কিনা? সেখান থেকে প্রবল প্রতাপে ফিরে আসছে। যদিও এখন 11 এ রেগুলার জায়গা পাওয়া কষ্ট হচ্ছে তার। কিন্তু মাঠে নামলে সে কি করতে পারে সেটা তো আমরা টের পাচ্ছি। এই যে গতকালকে ৬ উইকেট নিল, ৭ উইকেট হয়ে যেতে পারত। এই প্রবল পারফরম্যান্স সে করে যাচ্ছে। শরীফুল আমাদের স্বপ্ন দেখায় যে আমাদের টেস্ট ইউনিটটা দেশে নাহিদ রানা, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, আবার কেন্টে হাসান কাঁপাচ্ছে। হাসানকে নিয়ে দুপুরের পর একটু কথা বলবো। হাসানের সঙ্গে একটু কথা বলে একটু একটা স্টোরি আপনাদের সামনে বলতে চাই। তো হাসান সব মিলিয়ে আমাদের পেস বোলিংয়ের যে দুর্দান্ত উন্নতি, এর মধ্যে শরীফুলের রেগুলার চান্স পাওয়াটা কঠিন হয়েছে। চান্স পাইলেই সে দুর্দান্ত পারফর্ম করতেছে। তবে এই পারফরম্যান্সের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সে জীবনে করে যাচ্ছে। যেখানে আসলে তার চেয়ে বড় ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ আর কেউ নাই। যেখানে তার আশেপাশে কেউ নাই। আমি প্রার্থনা করব যে এখানে শরীফুলকে হারায় ম্যান অফ দ্য ম্যাচ জেতার জন্য আমাদের তরুণ ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় নামবেন। এই প্রতিযোগিতায় নামাটা সবার জন্য দরকার। কিন্তু আমি চাই প্রতিটা ক্রিকেটার যারা টপ লেভেলে চলে আসছেন, পিরামিডের ওপরে আছেন, ওই যে ডক্টর ইউনূসের সেই স্পোর্টস তত্ত্ব যে স্পোর্টসটা আসলে পিরামিডের মতো। অল্প কয়েকটা লোক বেনিফিশিয়ারি, অল্প কয়েকটা লোক। সেই অল্প কয়েকটা লোক যদি শুধু স্পোর্টস পিরামিডেরই নিচের অংশটাকে ঠিকমতো মনে রাখেন যে ওই নিচের বেজ লাইনে আমিও ছিলাম। আমারও একদিন বুট ছিল না, আমারও একদিন গায়ে জার্সি ছিল না। এটা মনে রাখলেই বিরাট ব্যাপার। অনেক পরিবর্তন আসবে। আমাদের সমাজে ছোট পরিবর্তন আসবে যেগুলো ম্যাচ জেতার চেয়ে বড় ব্যাপার হয়ে যাবে। আমি কাউকে মানসিক এই চাপ দেই না যে আপনারা সবাই চ্যারিটি করতে নেমে যান। এটা ভেতর থেকে আসতে হবে। যাদের ভেতর থেকে আসে তারা যার এলাকায় এই কাজগুলো করেন। শরীফুলকে হারায় দেওয়ার চেষ্টা করেন। আপনারা ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার চেষ্টা করেন কোনো নির্দিষ্ট দিনে। যে না আজকে শরীফুলের চেয়ে আমি বেশি করে ফেলছি। এই কম্পিটিশনটায় নেমে পড়লেই তো একটা বিরাট ব্যাপার। সবার জন্য শুভেচ্ছা, শরীফুলের জন্য একটা স্যালুট থাকলো।